আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি অরিনের দিকে হা করে তাকিয়ে আছি, কারণ অরিন আমাকে সরি বলতেছে, অথচ সেই মেয়েটাকে নাকি ভুল করুক আর নাই করুক সরি বলায় ছাড়ে, সাথে উদুম কেলানি দেয়। আর সেই মেয়ে কিনা ভাবা যায় এগুলো। এইভাবে হা করে কি দেখেন? আর আমি সত্যি অনুতপ্ত এতদিনের কাজকর্মের জন্য। প্লিজ ক্ষমা করে দেন, আমি নিজের ভুলটুকু বুঝতে পারলাম। আসলে কাল আপনার কথাগুলো বারবার আমাকে ভাবনায় ফেলে দেয়। আমি অনেক চিন্তা করি। আসলেই তো আপনি যা বলেন সবই সত্যি। প্লিজ আমাকে আমার কাজকর্মের জন্য ক্ষমা করে দেন। আপনি শুধু আমার থেকে ক্ষমা চাইলে তো হবে না, কলেজের সকলের কাছে থেকে ক্ষমা চান। কারণ আপনি শুধু আমার সাথে খারাপ ব্যবহার করেন নাই, গোটা কলেজের সকলের সাথেও খারাপ ব্যবহার করছেন। যদি ক্ষমা চেতেই হয় তাহলে আগে তাদের কাছে গিয়ে ক্ষমা চান। ঠিক আছে, সেটাই করব। তবে এটা করলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন? হ্যাঁ, করতে পারি, যদি সকলে আপনাকে ক্ষমা করে দেয়। ঠিক আছে, আমি যাচ্ছি। অরিন আমার কাছে থেকে চলে গেল, তবে অরিনের ব্যবহার পরিবর্তন দেখে বেশ ভালোই লাগলো। মনে হয় তার মাথায় আমার কথাগুলোর প্রভাব পড়ছে। যাক, ভালোই, অন্তত নিজের ভুলটুকু তো বুঝতে পারলো, সেটাই যথেষ্ট। অন্যদিকে অরিন ক্যাম্পাসের দিকে চলে যায়। সকলের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন সকলে। আমি এতদিন আপনাদের উপর অনেক হুকুমতি করছি, সাথে আপনাদের সাথে খারাপ ব্যবহার করলাম। আসলে আমি মনে করতাম এইসব করে বেশ মজা মাস্তি করে দিনকাল পার করে দিতে পারবো। আর এই সকল কাজে আমাকে উৎসাহ দেয় আমারই কিছু বন্ধু বান্ধবীগণ। তারা আমাকে এসবে পরিণতি না বুঝিয়ে বরং আমাকে এইসব করতে থেকে উৎসাহ দিতেই থাকে, আর আমিও করতেই থাকি। কিন্তু কিছুদিন আগে একটা ছেলে এই কলেজে আসে, আর সে আমাকে এই সব করতে বারণ করে। আমিও তার উপর অনেক নির্যাতন করি, কিন্তু সে এটার প্রতিবাদ করেনি। তবে সে আমাকে আমার ভুল বোঝাতে চেয়েছিল। আমি বুঝি নাই, আর গতকাল তো ছেলে পেলে নিয়ে আসলাম তাকে মারতে, কিন্তু পারলাম না। তাকে মারার জন্য ছেলে পেলে নিয়ে আসার পরে ও যে সুন্দর করে আমাকে কথাগুলো বলে, আমাকে বোঝায়, আসলে ছেলেটার কথাগুলোতে সত্যিই যুক্তি আছে। কেন এত বড়াই করে বেড়াচ্ছিলাম আমি? তারপর মাথায় চিন্তা আসলো, আসলে যা করে বেড়ালাম সবই অন্যায় ছিল। প্লিজ সকলে আমাকে ক্ষমা করে দিন, আমি সত্যি অনেক অনুতপ্ত। অরিনের কথাগুলো শুনে সেখানে থাকা অবাক হয়ে গেল। অরিনের এই পরিবর্তন দেখে সেখানে সকলে নিস্তব্ধ হয়ে গেল। আমিও সকলের সাথে মজা মাস্তি করে কলেজ লাইফটা কাটাতে চাই, সকলের বন্ধু হতে চাই। প্লিজ সকলে আমার কাজকর্মের জন্য আমাকে ক্ষমা করে দিন। অরিনের দিকে আজ সকলেই অবাক চোখে তাকিয়ে আছে, আর অনেকে আবার আমার দিকেও তাকিয়ে আছে। এই দিকে আমি বসে আছি আর খেয়াল করলাম ক্যাম্পাসের বেশিরভাগ ছেলে মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। তবে ব্যাপারটা বুঝলাম না, আমি নাকি আমাকে দেখতে অদ্ভুত লাগতেছে। মোবাইলে ক্যামেরা দিয়ে নিজেকে দেখতে লাগলাম, না ঠিকই তো আছি। তাহলে আমাকে এভাবে ড্যাব ড্যাব করে দেখার তো কোনো মানেই হয় না। আমার থেকে জিনিসটা একটু অন্যরকম লাগতেছে, তাই সেখান থেকে উঠে ক্লাসের দিকে যেতে লাগি। আমি প্রায় ক্লাসরুমের কাছে চলেই আসলাম। এই অন্তর দাঁড়াও। আমিও পিছনে তাকালাম, দেখলাম অরিন ডাক দিল আমাকে। জি, কিছু বলবেন? আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর তারাও আমাকে ক্ষমা করে দিচ্ছে। এবার তুমিও আমাকে ক্ষমা করে দাও। তারা যেহেতু আপনাকে ক্ষমা করেই দিছে, তাহলে আমিও ক্ষমা করে দিলাম। এখন থেকে সকলের সাথে বন্ধু স্বরূপ আচরণ করবেন। দেখবেন আপনার কোনো প্রয়োজন হলে বাবার পাওয়ার লাগবে না, তারাই আপনার বিপদে এগিয়ে আসবে। আর সকলের সাথে মিশতে শিখুন। থ্যাঙ্কস। আর সত্যি তোমার জবাব নেই। তোমাকে কতই না কষ্ট দিলাম, কিন্তু তুমি আমাকে বুঝিয়েই গেলা। আসলে আব্বু আমার একমাত্র মেয়ে তো, তাই কেউ শাসন করেন। আদরে আদরে বড় হয়েছি আমি। জি, বুঝতে পারছি। তবে এটাতে খুশি হলাম আপনি আপনার ভুলটুকু বুঝতে পারছেন। সবই তো তোমার জন্যই হলো। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? হতেই পারেন, আমি আবার বন্ধুত্বে মানা করি না। তাহলে চলো একসাথে যাই। জি চলেন। আমি আর অরিন একত্রে ক্লাসে ঢুকলাম। ক্লাসে উপস্থিত সকলেই আমাদের দুজনের দিকে ড্যাব ড্যাব করে দেখতে লাগে। আমি সোজা আমার সিটে চলে যাই, আর অরিন তার সিটে চলে যায়। সেখানে সে তার আশেপাশের মেয়েদের সাথে কথা বলতে লাগে। জিনিসটা খুব ভালো লাগলো। এখন থেকে আর কলেজে অরিন পাওয়ার দেখিয়ে চলবে না, সেও সাধারণ স্টুডেন্টদের মতোই চলবে। কিছুক্ষণ পরে স্যার আসে আর আমরা সকলেও দাঁড়িয়ে যাই। এরপর স্যার বসতে বললেই আমরাও বসে যাই, কিন্তু দেখলাম অরিন দাঁড়িয়ে আছে। কি হয়েছে অরিন, কোনো সমস্যা? জি স্যার। বলো। স্যার, আমি এতদিন আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আপনি আমাদের টিচার হওয়ার পরও আপনার মুখে মুখে তর্ক করেছি। স্যার, আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন। অরিনের কথা শুনে স্যার থ হয়ে আছে, আর সেখানে থাকা কিছু স্টুডেন্টও অবাক হয়ে অরিনের দিকে তাকিয়ে আছে। অরিন, ঠিক আছো তুমি? এতদিন ঠিক ছিলাম না, তবে আজ থেকে ঠিক হয়েই থাকবো স্যার। আমার কাজকর্মের জন্য আমাকে ক্ষমা করে দিন। অরিন, জানি না
আজ তোমার হঠাৎ কি হলো যে তুমি ভালো হয়ে গেলে? ও, নিজের ভালোটুকু বুঝতে পারলে? যাও, ক্ষমা করে দিলাম। এবার বসো আর ক্লাসে মনোযোগ দাও। জি স্যার। বলতেই অরিন নিজের সিটে বসে পড়ে আর স্যারও আজ থ হয়ে আছে। এরপর ক্লাস করাতে লাগে। ক্লাস শেষ, আমিও বাহিরে যেতে লাগি, কিন্তু আজকেও আশা কলেজে আসলো না। কি হলো মেয়েটার আল্লাহই জানে। আর তানবীর শালাটাও কই। আমিও ক্লাসে বাহিরে গেলাম, তখনই অরিন সামনে এসে দাঁড়ায়। জি, কিছু বলবেন? চলো ক্যান্টিনে যাব, নাস্তা করব। না, আমার একটু কাজ আছে, আপনি যান না। বুঝছি, তুমি এখনো আমাকে ক্ষমা করো নাই, তাই তো আমার কথায় বারণ করে দিলাম। তারপর অরিনকে নিয়ে আমি ক্যান্টিনে গেলাম, আর সেও নাস্তার অর্ডার দেয় আর আমিও মোবাইল বের করে টিপতে লাগি। আচ্ছা অন্তর, তোমার পরিবারে কে কে আছে? জি, আমার পরিবারে আমি, আমার বোন, আমার আম্মু আব্বু আছে। ও ভালোই। আমার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করবে না? আপনার সম্পর্কে মোটামুটি জানি আমি। আপনি আপনার পরিবারের একমাত্র সন্তান। আপনার পরিবারের আপনি, আপনার আব্বু ও আম্মুই আছে। বাহ, তুমি তো দেখি আমার খোঁজ খবর রাখো দেখি। খোঁজ রাখছিলাম, মনে করছিলাম আপনাকে একটা সেই লেভেলের একটা ঝাটকা দিব, কিন্তু বোঝানোতেই যে আপনি শুধরে যাবেন সেটা জানতাম না। আমিও জানি না কিভাবে ঠিক হয়ে গেলাম। আসলে বলতে গেলে তোমার কথাবার্তাগুলো আমার মাথায় একদম আঁকড়ে ধরে আর বারবার চাপ সৃষ্টি করে আমাকে। আমার কাজের কথাগুলো ভাবাতে লাগে। আজ পর্যন্ত কারোর কথায় এতটা মাথায় চাপ দেয়নি যতটা তোমার কথাগুলোতে দিল। আচ্ছা, এবার আমার কিছু প্রশ্ন আছে। জি বলেন। আচ্ছা অন্তর, তুমি ওই দিন পুলিশের হাত থেকে বাঁচলে কি করে? সেটা একটা সিক্রেট, সেটা বলা যাবে না। তাহলে এটা বলো, গতকাল সেই ছেলেপেলেগুলো তোমাকে এভাবে সম্মান দিয়ে আবার ভাইয়া বলে কথা বলতেছিল কেন? আসলে আপনি যে ছেলেপেলেগুলো আনছেন তাদের একজনকে আমি চিনি, কিন্তু সে আমাকে চিনে না। তার ভাই আমাকে চিনে। আমার একটা অনেক পুরনো বন্ধুর ভাই সে। আর আপনার ভাগ্যটা এতই খারাপ যে আপনি আমার পরিচিত একজনের ভাইকেও তার সাথে গুলোকে আনছেন আমাকে মারতে। এবার নাস্তাটা খেতে শুরু করে ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপর দুজনেই নাস্তা খেয়ে নিলাম। তুমি বসো, আমি বিল দিই। লাগবে না, আমি দিচ্ছি। আমি ছেলে হয়ে কিভাবে মেয়ের দ্বারা বিল দেওয়াবো? ওই বলছি না, বিল আমি দিব, মানে আমি দিব। আমি আর কোনো আওয়াজ করলাম না। অরিন বিল দিল আর আমিও চুপ হয়ে আছি। চলো কিছুক্ষণ দুজনে ঘোরাফেরা করি। আজকে না, অন্য একদিন আমি যাই, বাসায় গিয়ে কাজ আছে। ঠিক আছে, তবে তুমি কোথায় থাকো আমাকে একটু দেখিয়ে দাও। কেন, সেটা দিয়ে কি করবেন? এমনি দেখতাম আর কি। পরে, এখন একটু তাড়াই আছি। আচ্ছা বেশ, যাও তাহলে, কাল দেখা হচ্ছে। জি, খোদা হাফেজ বলেই অরিন থেকে বিদায় দিয়ে চলে গেলাম বাসায়। এভাবে সাধারণ জীবনযাপন দিয়ে কাটিয়ে দিলাম 3টা মাস। 3 মাস পর আমি কলেজ ক্যাম্পাসে বসে আম্মুর সাথে ফোনে কথা বলতে লাগলাম। হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। ভালো আছি, তুই কেমন আছিস বাবা? আমিও ভালো আছি। কি করো? আর ঈশিতা কি কলেজে গেছে? গেছে বাবা, অনেকদিন হলো তোকে দেখি না। কিছুদিনের জন্য বাড়িতে আয় না বাবা। আচ্ছা, দেখি আসতে পারি কিনা। আমি কথা বলতেছি তখনই একটা মেয়ে এসে আমার সামনে দাঁড়ায়। আচ্ছা আম্মু, রাখি, পরে কথা বলবো বলেই কল কেটে দিলাম। জি, কিছু বলবেন? না মানে, বলার তো অনেক কিছুই আছে, তবে কিভাবে বলবো তা বুঝতে পারছি না। বলেন, সমস্যা নেই, নির্ভয়ে বলে ফেলুন। এরপর মেয়েটা আমার সামনে হাঁটু গেড়ে বসে আর হাতে ফুল নিয়ে আমাকে প্রপোজাল দিয়ে বসে আছে। মেয়েটার কাণ্ড দেখে থ হয়ে গেলাম। ও হ্যালো আপু, এসবের মানে কি? যেটা দেখছেন সেটাই। আসলে আপনাকে আমার অনেক ভালো লাগে, প্লিজ ফিরিয়ে দেবেন না। আমি সত্যি আপনাকে অনেক পছন্দ করি, আর যতটুকু জানি আপনিও সিঙ্গেল। দেখুন আপু, আমাকে ক্ষমা করেন, আপাতত এই জিনিসে জীবন জড়াতে চাই না, মাফ করেন আর রাস্তা মাপুন। প্লিজ, আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। তবে আজ সাহস করে আপনাকে আমার মনের কথাটা বললাম। আমি জানি আপনার মনে হয়তো হারানোর ভয় কাজ করছে, কিন্তু বিশ্বাস করেন আমি কোনোদিন আপনাকে ছেড়ে যাব না। ও তাই নাকি? ওয়াও, এখানে তো সেই লেভেলের রোমান্টিকতা চলতেছে। মায়ের যদি খেতে না চাস, সোজা কেটে পড়। আমি দেখলাম অরিন এখানে উপস্থিত আর সেই একই কথাগুলো বলল। কেন কেটে পড়বো? আমি আমার উত্তর শুনেই যাব। উত্তর আমি দিয়ে দিলাম, তার তোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এবার কেটে পড় এখান থেকে। এই কথাটা অন্তর বলুক, তাহলেই মানবো। তুমি বললে তো হবে না। আমি যেটা বলবো সেটাই হবে, যা এখান থেকে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। অন্তর প্লিজ উত্তর দাও। তোর উত্তরের গুষ্টিকে আমি। বলেই অরিন সেই মেয়েটার কাছে যেতে লাগে। পরিস্থিতি মোটেও ভালো লাগতেছে না, তাই আমি ও অরিনকে গিয়ে ধরে ফেলি। অন্তর ছাড়ো আমাকে। বাদ দেন,
আর আপনি যান এখান থেকে, না হলে পরে যা ঘটবে আমাকে দোষারোপ করবেন না। আগে উত্তরটা দাও। তোর উত্তরের গুষ্টিরে কিলাই, দাঁড়া তুই। অরিন আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাচ্ছে, কিন্তু সে পারছে না। কিন্তু যেভাবে টানাটানি করতেছে আমি আর কিছুক্ষণ মাত্রই ধরে রাখতে পারবো। তাই আমিও এবার ডাইরেক্ট অরিনকে আমার দিকে টান মেরে বুকে নিয়ে নেই আর শক্ত করে জড়িয়ে ধরি। এছাড়া আর কোনো উপায় নেই অরিনকে আটকে রাখার। অন্তর, ছাড়ো আমাকে। আগে শান্ত হন। আর আপু, আমি আপনাকে বারণ করে দিলাম, আর প্লিজ চলে যান এখান থেকে, না হলে সমস্যার সম্মুখীন হবেন। আমি অরিনকে জড়িয়ে ধরা অবস্থায় বলি, মেয়েটাও সেখান থেকে চলে যায়। আর অরিন শান্ত হয়ে বুকের সাথে মাথা মিলিয়ে আছে, আর সেও আমাকে এবার জড়িয়ে ধরে। মেয়েটাকে যেতে দেখেই আমিও অরিনকে ছেড়ে দিলাম, কিন্তু সে দাঁড়ানো অবস্থায় আমাকে জড়িয়ে ধরে আছে, সাথে চোখ বন্ধ করে আছে সে। আমিও নিজেকে ছাড়িয়ে নিলাম, তবে দেখলাম অরিন একদম শান্তভাবে দাঁড়িয়ে আছে, কোনো কথা নেই, বরং তার চেহারায় লজ্জা দেখতে পাচ্ছি, আর তার ঠোঁটে একটা মিষ্টি হাসি দেখতে পাচ্ছি আমি। সরি, আসলে আপনাকে ওইভাবে না ধরলে আটকানো যেত না। সমস্যা নাই, তুমিই তো ধরছো, এতে সরি বলার কি আছে? মানে? কিছু না, এখন বসো। এরই মধ্যে আশা ও তানভীর উপস্থিত। কিরে, কি চলতেছে? আর বলিস না, একটা ইতিহাস তৈরি হয়ে গেছে। দোস্ত, তোর জন্য এটা স্বাভাবিক। যেভাবে সকলের সাথে মিশে মিশে কথা বলিস, যে কোনো মেয়েই তোর প্রতি ফিদা হবেই। তাহলে মনে হচ্ছে কাল থেকে গুন্ডাদের মতো শুরু করে দিব, কথায় কথায় ধমক দিব, যেমনটা অরিন আগে করতো আর কি। অন্তর, আমাকে পচাচ্ছ? ভালো হচ্ছে না কিন্তু। পরে উল্টাপাল্টা একটা কাজ করে বসে থাকলে কিছু বলতে পারবা না। কি বা করবেন? যেই লেডি গুন্ডি হবেন আর কি, আর সবার উপর হুকুমতি করে বেড়াবেন, তবে আমি ভালোই থাকবো। তোমার কথা কিছুটা সত্যি, কিছুটা ভুল। আমি গুন্ডি হলে সকলের উপরে হুকুমতি করব না, একজনের উপরে হুকুমতি করলেই হবে আমার। কার উপরে হুকুমতি করতে চাস অরিন? আছে আছে, একজন আছে। ক্লাসের টাইম হয়ে গেছে, পরে কথাবার্তা বলিয়েন আপনারা। চল। আমরা চারজনেই ক্লাসের দিকে চলে যাই। আর 3 মাসে অরিন আমাদের সাথে একেবারে মিশে গেছে। সে আগে যাদের সাথে কথা বলতো, মিশতো, তাদের থেকে এখন দূরেই থাকি। আর আমারও একটা অভ্যাস রয়েই গেল, আমিও এখন আশা ও অরিনকে আপনি আপনি করেই বলি। আসলে মেয়েদের ক্ষেত্রে কথা বলতে গেলে কেন জানি অন্যরকম লাগে আমার। ক্লাসে গিয়ে বসে পড়ি, আর সেখানেও আড্ডা শুরু। স্যার আসা মাত্রই বাকি সব বন্ধ করেই ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাস শেষ, আমরাও আবার কথা বলতে বলতে বের হচ্ছি। এমন সময় আব্বু কল দিল, আমি একটু আসতেছি তাদের বলেই আড়ালে চলে গেলাম আর কল রিসিভ করলাম। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। কিরে ফাজিল পোলা, আমাদের কথা মনে পড়ে না? জানিস কত মিস করছি তোকে। কেন মিস করো? আমি বাসায় থাকলে তো তোমার ঝামেলা, আমার জন্যই তো আম্মুর থেকে ঝাড়ি খাও। এখন তো শান্তিতেই আছো। দূর বেটা, সেটাই এক প্রকার ভালোবাসা। আচ্ছা শোন, বাড়ি আয় না কয়েকদিনের জন্য। তুমি আর আম্মু মিলে কি একই প্ল্যান করছো নাকি? কেন, কি হয়েছে? কি বলে তোর আম্মু? আম্মু কল দিয়ে বলতেছে বাড়িতে যাইতে। আসলে আমিও এটাই চিন্তা করতেছি, বাড়িতে যাওয়ার। তাহলে চলে আয়। দেখি। আচ্ছা আব্বু, রাখি, ভালো থাকিও, খোদা হাফেজ। খোদা হাফেজ, ভালো থাকিস ও নিজের খেয়াল রাখিস। বলেই কল কেটে দিল। আসলে অনেকদিন হলো বাড়ি যাই না। আমিও মোবাইল পকেটে ঢুকিয়ে চলে গেলাম তাদের কাছে। কিরে, কে কল দিছে? আব্বু কল দিছিল, কেমন আছি, কি করি, পড়াশোনা এসব জিজ্ঞাসা করে। ও ভালো। বাড়ি যাইতে বলে নাই? বলছে, কিন্তু এখন না, পরে যাব। একা যাবি না আমি যাব তোর সাথে? আমিও যাব। আমি তো যাবোই, একটু শ্বশুর বাড়িটা দেখে আসতে হবে আমাকে। কি? কিছু না, এমনি একটু মজা করে বললাম আর কি। অরিনের কথাটা শুনে আমি থ হয়ে গেছিলাম। এরপর ক্যাম্পাসে আড্ডায় মেতে রইলাম। আচ্ছা আমি যাই, একটু কাজ আছে আমার। আচ্ছা দোস্ত, আমিও একটু তোর সাথে যাব। চলো তাহলে। আমি আর তানভীর অরিন ও আশা থেকে বিদায় নিয়ে চলে যেতে লাগি আমার ভাড়া করা বাসায়। দোস্ত, এখনো বললি না সেই কথাটা। কোনটা? তুই কে বা তোর আসল পরিচয়? ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুই বাড়ি গিয়ে কিছু জামা কাপড় নিয়ে ব্যাগ গুছিয়ে নে। আজকেই তোর সেই প্রশ্নের উত্তর দিয়ে দিব। তার মানে তুই কোথায় যাওয়ার প্ল্যান করে আছিস? হ্যাঁ, এখন তাড়াতাড়ি যা। ঠিক আছে, আমি ব্যাগ গুছিয়ে নিয়ে আসতেছি। আসতে হবে না, তুই ব্যাগ গুছিয়ে তোর বাসায় থাক, সেখান থেকেই তোকে নিব। এখন যা তাড়াতাড়ি। তানভীর তার বাসায় চলে গেল, আর আমিও আমার ভাড়া বাসায় গিয়ে ব্যাগ গুছিয়ে নিলাম। চিন্তা করলাম কাউকে না বলে বাসায় চলে যাব, যাতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন না হতে হয়। কিন্তু তানভীর 3 মাস ধরে আমার কান ঝালাপালা করে দিল।
তাই এখন তাকে সত্যিটা বলে একটু চাপ কমিয়ে নিতে চাই। আমিও ব্যাগ গুছিয়ে নিলাম আর একজনকে একটা কল দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। রফিক আঙ্কেল, আপনি কোথায়? ওয়ালাইকুম সালাম, আমি তো আছি। কেন? জি, আমার গাড়ি নিয়ে বর্তমানে আমি যেখানে থাকি সেখানে আসেন তো। ঠিক আছে বাবা, আমি আসতেছি। কল কেটেই আমি তানভীরকে কল দিলাম। কিরে, সব রেডি করছিস? হ্যাঁ, সব শেষ। কোথায় তুই? ওয়েট কর, আসতেছি বলেই কল কেটে দিলাম। আর কিছুক্ষণের মধ্যে গাড়ির হর্ন শুনতে পেলাম। আমিও ব্যাগ নিয়ে গাড়ির কাছে গেলাম। বাবা, তুমি কষ্ট করতেছো কেন? আমাকে দাও, আমি রাখি। আঙ্কেল, আপনি ভালো করেই আমাকে চিনেন, আমি নিজেরটা নিজেই করি, না পারলে তবেই সাহায্য নেই। আমি ব্যাগগুলো গাড়ির মধ্যে রাখলাম। আঙ্কেল, আমাদের আগে এক জায়গায় যেতে হবে, সেখানে থেকে একজনকে নিব, তারপর বাড়িতে যাব। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি গাড়ি চালাই। আঙ্কেল, আপনি বসেন, আমি গাড়ি চালাই। অনেকদিন হয়েছে গাড়ি চালাই না, আজ অনেকদিন পরে নিজের গাড়িটা পেলাম। আপনি পিছনে বসে পড়েন। আমার কথা মতো আঙ্কেল পিছনে বসে পড়ে আর আমিও গাড়িটা নিয়ে রওনা দিলাম তানভীরের বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে তানভীরের বাসার সামনে পৌঁছে গেলাম আর তাকে কল দিয়ে আসতে বলি। সেও আসে ব্যাগ নিয়ে, কিন্তু কাকে যেন খুঁজতে লাগে। আমি গাড়ির গ্লাস দিয়ে রাখাতে হয়তো ভিতরে আমি আছি যে সে খেয়াল করে নাই, তবে সে অবাক চোখে গাড়ির দিকে তাকিয়ে আছে। আমিও গাড়ির গ্লাস নামিয়ে দিলাম। এভাবে না দেখে গাড়িতে আইসালা। অন্তর, তুই? এই, এটা কার গাড়ি? আর এটাকে তো দেখে অনেক দামি গাড়ি মনে হচ্ছে। আর তুই বা এখানে কি করতেছিস? বক বক বন্ধ কর, গাড়িতে বয়সালা। কিন্তু তানভীর আমার দিকে হা করে তাকিয়ে আছে। ধুর বেটা, টাইম ওয়েস্ট করিস না, বয় তাড়াতাড়ি। তানভীর শুধু একটা কাঁধ ব্যাগ নেয় আর সেই ব্যাগ নিয়ে আমার পাশে বসে পড়ে। আর আমিও গাড়ি চালাতে লাগি, তবে সে অবাক চোখে আমার দিকে দেখেই আছে। এটা কার গাড়ি? যে গাড়ি চালাচ্ছে গাড়িটা তারই। পিছন থেকে রফিক আঙ্কেল বলল। তানভীর পিছনে তাকিয়ে অবাক হয়ে যায়। অন্তর, কে উনি? আমার একটা আঙ্কেল হয়, এবার চুপ থাক। শালা, জানি না কি হচ্ছে আমার সাথে। একটা থেকে একটা সব খেয়েই যাচ্ছি। কিছুক্ষণ আগে শুনলাম শহরের টপ বিজনেসম্যান শফিকুর রহমানের ছেলে নাকি আমাদের সাথেই আমাদের কলেজে পড়ে। আর আরো একটা শকিং নিউজ হলো, সামনে কলেজে প্রোগ্রামে উনি নাকি আসবে কলেজে। অনেক ইচ্ছা ওনার সাথে দেখা করার, একটা ছবি তোলার। আমারও ইচ্ছা একদিন আমিও উনার মতো বিজনেসম্যান হব। কিন্তু আজকে তোর ব্যাপারটা দেখেই হয়ে গেলাম। শালা, কার গাড়ি ভাড়া করে আনছিস তুই? ওর গাড়ি ও কেন ভাড়া করবে? আর কথা রইলো শফিকুর রহমান সাহেবের, তিনি তো। আমি আঙ্কেলের কথা থামিয়ে দিলাম। আঙ্কেল, বাদ দাও তো, সেটা বলা লাগবে না। আর তুই শালা এত বকবক করিস কেন? মাথা তো পুরাই হ্যাং করে দিলি। একদম চুপ থাক। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বাড়িতে পৌঁছে গেলাম আর গেটের সামনে গাড়ি থামিয়ে দিলাম। আর হর্ন দিতেই গেট খুলে গেল। দেখলাম তানভীর হা হয়ে তাকিয়ে আছে। শালা, মুখ বন্ধ কর, মশা ঢুকে যাবে তো। শালা, এটা তো শফিকুর রহমানের বাড়ি। কে বলছে? শালা, এটা আমার বাড়ি। না, এটা শফিকুর রহমানের বাড়ি। তোর বাড়ি কি করে হবে এটা? আমি তার কথায় কান্না দিয়ে বাড়ির ভিতরে ঢুকালাম। এক মিনিট, নাকি তুই শফিকুর রহমান স্যারের ছেলে? কে বলছে আমি শফিকুর রহমানের ছেলে? তিনি আমার আব্বু হয়, আবুল। কি? আমি দেখলাম তানভীর মনে হয় শেষ। তাকে দেখে মনে হচ্ছে সে 440 ভোল্টের শখে ব্যাকা হয়ে গেল। আমিও গাড়ি দরজার সামনে নিয়ে থামালাম। আর তানভীর তো মনে হয় পুরাই আঁকড়ে গেছে। ওই হারামি, ব্যাগ নে আর বাহিরও গাড়ি থেকে, নাকি গাড়িতেই রাত কাটাবি? তানভীরের মুখে কোনো কথা নেই। গাড়িতে পানির বোতল ছিল, সেটা নিয়ে হাতের মধ্যে পানি নিয়ে শালার মুখে মেরে দিলাম। আর সেও লাফিয়ে ওঠে। কিরে, কোন জগতে হারাই গেছিলি? শালা, তোরে আমি কোনো মাফিয়া বা গ্যাংস্টার টাইপের কেউ মনে করছিলাম, কিন্তু তুই যে এই প্রজাতির জিনিস হবি কে জানতো? এত বড়লোক হওয়ার পরেও তুই কিভাবে এই ক্ষেত রূপেছিলি? এটাই আমি। এবার চল ভিতরে। আমি ব্যাগ নিয়ে তানভীর সহ ভিতরে গেলাম। আম্মু আমাকে দেখে শক খেয়ে গেল। আব্বু, তুই আসছিস? না তো, আমার ভূত আসছে বলেই আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মুও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আর কিছুক্ষণের মধ্যে আমার বোনও উপস্থিত। ভাইয়া, তুই কেমন আছিস? ভালো। তোর কি অবস্থা? আমিও ভালোই আছি। তোরা পরে কথা বলিস। বাবা, তুই যা, ফ্রেশ হয়ে আয়। তার আগে একজনের সাথে দেখা করাতে চাই। তানভীর, এইদিকে আয়। তানভীর আমার কাছে আসে। আম্মু, এই হলো তানভীর, আমার কলেজের বন্ধু। আন্টি, সালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। বাবা, তুমি কেমন আছো? জি আন্টি, আমিও ভালোই আছি। বাবা, তুই তানভীরকে নিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করতেছি। ঠিক আছে আম্মু। আমি তানভীরকে নিয়ে আমার রুমে চলে গেলাম। তানভীর আমার রুমের দিকে তাকিয়ে হা হয়ে আছে। ভাই রে ভাই, এত বড়লোক হওয়ার পরেও সাধারণ জীবনযাপন করিস কেন তুই? দেখ ভাই, এইসব নিয়ে শো অফ করে লাভ কি? শেষমেশ তো
দুহাত মাটি নিচে যাবে আর কাফনও আমার নেকি নিয়েই যাব। আর এমনি শো অফ করতে ভালো লাগে না, আর কথা বলিস না, ফ্রেশ হয়ে নে। আমার কথা শুনে তানভীর ফ্রেশ হয়ে নিল। এরপর আমিও ফ্রেশ হয়ে নিলাম। এরপর হাত মুখ মুছে চলে গেলাম দুপুরের খাবার খেতে। খাওয়া দাওয়া শেষ করে তানভীরকে নিয়ে রুমে গেলাম আর রেস্ট করতে লাগলাম। আমি চোখ বন্ধ করে শোয়াতেই আমার ঘুম চলে আসে। সন্ধ্যাবেলা আমি উঠি আর দেখলাম তানভীর শালাও ঘুমের মধ্যে আছে। আমি উঠে একটু ফ্রেশ হয়ে নিচে হলরুমের দিকে যেতে লাগি। কিরে বাবা, উঠছিস? হ্যাঁ, উঠলাম। তানভীর কোথায়? এখনো ঘুম তাকি নাই। আম্মু মনে হচ্ছে বাসায় কেউ আসছে। হ্যাঁ, তোর আব্বু আসছে, আর কিছু লোক আসছে তোর আব্বুর সাথে দেখা করতে। ও, তুই আমি নাস্তা দিচ্ছি। না আম্মু, তানভীর সহ নাস্তা করবো এখন না। আমিও হলরুমের দিকে যেতে লাগি, কারণ আমি কোনো চেনা মানুষের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। আমি একটু এগিয়ে যেতেই একজনকে দেখলাম, আর তাকে দেখেই দিলাম উল্টো দিকে দৌড়। আমি এক দৌড়ে উপরে উঠে রুমে ঢুকে দরজা মেরে দিলাম আর খাটে ধাম করে বসে পড়লাম। আমার বসাতে খাটটা নড়ে ওঠে আর তানভীরও লাফিয়ে ওঠে। ভূমিকম্প? অন্তর, ভূমিকম্প? ওই শালা ভূমিকম্প না, আমি বসছি যে খাট নড়ে উঠলো। আর শালা রাতের ঘুম কি এখনই ঘুমিয়ে নিবি নাকি? না দোস্ত, উঠতাম তো, কিন্তু শরীরের অলসতা চলে আসছে তাই আর কি। কিন্তু তোকে অন্যরকম দেখাচ্ছে কেন? মনে হয় কিছু থেকে শখ খেয়ে আছিস। ঠিক বুঝছিস, শখ খাওয়ার মতোই কাণ্ড ঘটে আছে। কেন, কি হয়েছে? আব্বু বাসায় আসছে। শালা, এটা শখ খাওয়ার কি আছে? তোর আব্বু তো বাসায় আসবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। তানভীর যা, শালা পুরা কথা তো শোন। আব্বু বাসায় আসছে ঠিকই, আর আব্বুর সাথে দেখা করতে দুজন লোকও বাসায় আসছে। তো তুই এখন কি বুঝাতে চাচ্ছিস? লোক তোরে দেখে ফিদা হয়ে গেছে, তোরে মেয়ের জামাই বানাইতে চাইতেছে নাকি? এক লাথি দিমু শালা, কথায় কথায় বাম হাত ঢুকাস। আম্মুর সাথে দুজন লোক তো দেখা করতে আসছে, কিন্তু তাদের মধ্যে একজন আমাদের পরিচিত, মানে আমাদের দুজনকে চিনে। আর তাকে দেখে সেই লেভেলের দৌড় দিয়ে পালিয়ে আসলাম। দেখলে তো আমার সত্যিকারের পরিচয়টা পেয়ে যেত। কে সে? কার কথা বলতেছিস তুই? সে আর কেউ না, তোমাদের থুক্কু, আমাদের এলাকার এমপি ও অরিনের আব্বু এমপি মোশাররফ হোসেন। কি? কিন্তু তিনি এখানে কি করতেছে? শালা এমন ভাবে জিজ্ঞাসা করতেছিস মনে হচ্ছে আমি সব জানি। শালা আব্বুর সাথে দেখা করতে আসছে তিনি। আর এমনিও অনেক পলিটিশিয়ানরা বিজনেসম্যানদের সাথে খাতির করে রাখতে চায় সুযোগ সুবিধা ভোগের জন্য। হয়তো সেই রকম কোন একটা কারণে আসছে, কিন্তু তিনি যতক্ষণ আছে আমাদের রুম থেকে বের হওয়া যাবে। শোস, ঠিক আছে, তুই যা বলিস। যা তাহলে ফ্রেশ হয়ে আয়। ওকে। তানভীর চলে গেল ফ্রেশ হতে, আর আমি ও আছি টেনশনের মধ্যে। যদি পর্দা ফাঁস হয় তাহলে তো হইছে। আমি যেভাবে থাকতে চাই সেভাবে শান্তিতে থাকতে পারবো না। আমিও শান্তভাবে রুমে বসে আছি। কি করব, বোর লাগতেছে, তাই মোবাইল বের করলাম আর শুরু করে দিলাম ফেসবুকিং। নেট অন করতেই নোটিফিকেশনের অভাব নেই। আজাইরা পোস্টের নোটিফিকেশনের সাথে মেসেজ নোটিফিকেশন তো আছেই। তবে দেখলাম অরিন মেসেজ দিছে। হাই, কি করো? লে হালুয়া বা পেটি দুটাই একই টাইমের জীবন ধ্যাতা তেনা করে জন্য লেগে আছে, নাকি একটু মজা নিব। তবে একটা কথা মাথায় আসতেছে, ইদানিং অরিন আমার সাথে একটু অন্যরকম ব্যবহার করতেছে। মানে মনে হচ্ছে তার মনে আমার জন্য কিছু একটা চলতেছে। ব্যাপারটা জানতে হবে আমাকে। দাঁড়াও, আমিও অরিনকে মেসেজ রিপ্লাই দিলাম। এই তো আছি আর কি একজনের সাথে। আপনি কি করেন? নাস্তা করতেছেন? হ্যাঁ, করছি। কার সাথে আছো তুমি? জি, আমি আমার একটা বান্ধবীর সাথে আছি, তার বাসায় আসলাম। কি, আশার বাসায় গেছো? না, আশা না, আরো একটা আছে। আমার অনেক পুরনো বান্ধবী, সে তার নাম ঈশিতা। ঈশিতা? কে ঈশিতা? কোথায় থাকে সে? আর তুমি এখন কোথায় আছো? এই ভিডিও কল দিচ্ছি, কল রিসিভ করো। বলতে না বলতে ভিডিও কল চলে আসলো। আমিও কেটে দিলাম। আরে করেন কি, সে দেখলে কি না কি ভাববে। আর তাছাড়াও আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? বান্ধবীর বাসায় তো আসলাম, এটাতে অসুবিধা কোথায়? অসুবিধায় কোথায় মানে? তোকে আমি আগেও বারণ করেছিলাম আমি আর আশা ছাড়া অন্য কোনো মেয়ের সাথে যাতে তোকে না দেখি। আর তুই কিনা কোথায় আছিস তুই? আরে আজব তুই তোকারি করতেছেন কেন? আর আমি যা ইচ্ছা করব, এতে আপনার এত সমস্যা কেন? আমার লাইফ, আমি যা খুশি করব, যার সাথে ইচ্ছা তার সাথে মিশবো। আর আপনি আমার লাইফে হুকুমতি করতেছেন কেন? তোর লাইফের হুকুমতি করার অধিকার আছে আমার। আর সোজা মেসেজ যা আর আমাকে কল দে, না হলে কোথায় আছিস বল, আমি আসবো তোর কাছে। বলা যাবে না। আর আপনার বিহেভিয়ার আমার সুবিধার লাগতেছে না। আপনি আমাকে তুই তোকারি করছেন কেন? আর আমি যার সাথে ইচ্ছা তার সাথে থাকবো।
যার বাসায় ইচ্ছা যাব। আপনার জ্বলতেছে কেন? দেখুন, আমার পার্সোনাল লাইফে নাক গলাবেন না। আপনি যে অন্যদের সাথে কথা বলেন তখন তো আমি বারণ করি না, তাহলে আপনি আমার ক্ষেত্রে কেন এমন করতেছেন? আর আপনি কি আমার জেফ লাগেন নাকি? দেখুন, আমার পার্সোনাল লাইফে নাক গলাবেন না, বলে দিলাম। দেখলাম আমার মেসেজ সিন হলো, কিন্তু রিপ্লাই হচ্ছে না। আমিও নেট অফ করে দিলাম। আর তখনই দরজায় কে নক করলো। আব্বু তুই ভিতরে আসিস? হ্যাঁ আম্মু, আসি, ভিতরে আসো। আমার কথা শুনেই আম্মু ভিতরে আসে আর হাতে নাস্তার ট্রে সাথে আব্বু রুমে আসলো। কেমন আছিস আমার ফাজিল ছেলেটা? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি খবর? আমিও ভালো আছি। আমি দেখলাম তানভীর আব্বুর দিকে হা করে তাকিয়ে আছে। অন্তর, ওই কে? আব্বু তানভীরের কথা জিজ্ঞেস করলো। আব্বু, এ হলো আমার কলেজের বন্ধু তানভীর। আর তানভীর তোমাকে ভালো করে চিনে, তোমার ভক্ত। তোমার সাথে দেখা করার জন্য সে পাগল হয়ে আছে। বলে তোমার সাথে নাকি ছবি তুলবে। কি বলছিস? বিজনেসম্যানদের আবার ভক্ত হয় নাকি? জি স্যার, আমি আপনার অনেক বড় ভক্ত। স্যার, আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু স্যার আমি জানতামই না অন্তর আপনার ছেলে। আসলে স্যার এমন ভাবে গেট আপ নিয়ে রাখছিল, আমি কেন কেউ বলতে পারবে না। রিল্যাক্স তানভীর। আচ্ছা, আমাকে স্যার ডাকা বন্ধ করো। আমাকে আঙ্কেল ডাকলেই খুশি হব। স্যার শব্দটা শুনতে শুনতে কান গেছে গা আমার। ঠিক আছে স্যার। ওহ সরি আঙ্কেল। গুড, এখন নাস্তা করে নেও। আর তুই আমাকে বলিস না কেন আজকে আসবি যে? সারপ্রাইজ। তোর সারপ্রাইজ শব্দটা শুনলে কিছু মনে পড়ে আমার। পকেট থেকে টাকা নেওয়ার পর জিজ্ঞাসা করে তুই বলিস সারপ্রাইজ, আর আজ আবার এই শব্দটা শুনতে হলো। এটাই হিসাব বিজ্ঞান। তোর হিসাব বিজ্ঞানকে তো আমি... থাক থাক, কান দিও না। নাস্তা করছো তোমরা সবাই? না, করব। তাহলে নাস্তা এখানে নিয়ে আসছো কেন? চলো নিচে চলো। মেহমান ছিল তাই এখানে নিয়ে আসলাম। পরে তোর আব্বু আমার সাথে আসে আর বলে তারা নাকি চলে গেছে। যাক বাবা, ভালোই হলো। তো চলো ডাইনিং রুমে। আমরা ডাইনিং রুমে চলে গেলাম আর সেখানে কথা বলতে বলতে চা নাস্তা করলাম। তো অন্তর, কয়দিন থাকবি নাকি একেবারের জন্য চলে আসতিস? না আব্বু, জাস্ট 3 দিন থাকবো। আর এই 3 দিন কলেজের দিকে ভুলেও যাব না। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস, কিন্তু এই 3 দিন শুধুই আমাদের সময় দিতে হবে তোকে ভাইয়া। ঠিক আছে, এই 3 দিন ঘরবন্দি জীবনযাপন করব। হা 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 হা। 3টা দিন তাদের সাথে ঘরবন্দি অবস্থায় কাটিয়ে দিলাম। 3 দিন পর। তানভীর, কিভাবে করলি? সোজা চেক অ্যাট মেইট। মাশাল্লাহ, দারুণ দাবা খেলিস তুই। থ্যাংক ইউ আঙ্কেল। তবে আপনিও দারুণ চাল চালছিলেন, কিন্তু একটা মিস্টেক করে বসছিলেন। আপনি রাজাকে যে পজিশনে রাখছিলেন সেটা তার আগেই আপনার গুটি দিয়ে ব্লক করা ছিল। তুই আসলে একটা জিনিয়াস। ভেরি গুড। এই দিনে তানভীর ও আমার পরিবারের মানুষদের সাথে ভালোই ভাব জমে গেল। তানভীর যে বাহিরের কেউ তা মনেই হয়নি। সে আমাদের সকলের সাথে অনেক ফ্রেন্ডলি বিহেভ করে। আর আম্মু তো আছেই আমাদের আদর করার তালে। ঈশিতাও কম না। আম্মু আব্বু কাজে থাকা অবস্থায় আমরা 3টাই ভালোই সময় পার করলাম। আব্বু, আজকে আমরা চলে যাব, মনে আছে? মনে আছে রে, তবে আরো কিছুদিন থাকলে ভালো হতো। না, 3 দিন কলেজে যাই নাই। কলেজের অ্যাপ্লিকেশন দিতে হবে। আর এমনিও কলেজের ক্লাসগুলো মিস করা ঠিক হচ্ছে না। অনেক মিস করলাম। এবার আবার ক্লাসে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই যা বলিস। তানভীর চলো, ব্যাগ রেডি করতে হবে। আমি তানভীরকে নিয়ে রুমে গিয়ে ব্যাগ রেডি করতে লাগি। এই 3 দিনে অরিনের সাথে একদম কমই কথা বলি নাই। আশার সাথেও কথা হয়, তবে অরিনের সাথে কম করেই কথা বলি। যাই হোক, কলেজে গেলে আবার আগের মতো কথা বলবো। এখানে কথা কম বলার কারণ হচ্ছে অরিন কথায় কথায় আমি কোথায় আছি আর কলেজে আসি নাই কেন এইসবে জিজ্ঞাসা করতো। আমিও বলেছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজে বাড়িতে গেছি, কিন্তু সে তো আর এটাই জানে না আমার বাড়ি এই শহরেই, আর আমি কে সেটাও জানে না। আমাদের ব্যাগ রেডি করা শেষ। আমরাও ব্যাগ নিয়ে নিচে আসলাম। আমাদের গাড়িও রেডি আছে। আম্মু আব্বু, আমরা আসি, আবার দেখা হবে। সাবধানে যাবি বাবা, আর গেলে একটা কল দিস। আরে আম্মু, শিক্ষণের রাস্তা না। আর আমি তো সারা জীবনের জন্য চলে যাচ্ছি না, আবার আসবো তো। কান্না করতেছো কেন তুমি? আম্মু আমাকে জড়িয়ে ধরে আর কান্না করতে লাগে। আমিও আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরি। জানি আম্মু আব্বু আমাদের অনেক ভালোবাসে, তাই চলে যেতে দেখে এমনটা করতেছে। এরপর তাদের দেখে বিদায় নিয়ে গাড়িতে বসে পড়ি, আর গাড়িও চলতে লাগে তার গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গন্তব্যের প্রথম জায়গা হলো তানভীরের বাড়িতে। গাড়ি চলতেছে। তানভীর, হ্যাঁ তোর বল। আমার সত্যিটা তো তুই জানিস, কিন্তু ভুলেও যাতে এটা মুখ দিয়ে না বের হয়। ঠিক আছে দোস্ত। আমরা কিছুক্ষণের মধ্যে তানভীরদের বাড়ির সামনে চলে আসলাম। তারপর
তানভীর নেমে যায় ও তাকে বিদায় জানিয়ে আমিও আমার বাসায় চলে গেলাম, মানে আমার মেসে। আমাকে আমার মেসের সামনে ব্যাগ সহ নামিয়ে দেওয়া হয়। এরপর গাড়িও চলে যায় আর আমিও ব্যাগ নিয়ে মেসে চলে গেলাম। মেসের তালা খুলে ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করলাম। রাতের খাবার খেয়ে আসছি আমরা, তাই এখন আর খাবার রান্না করতে হবে না। তাই ব্যাগ এক সাইড করে রেখে আমিও খাটে হেলিয়ে পড়ি আর ঘুমিয়ে যাই। সকালবেলা আমি উঠে ফ্রেশ হয়ে কলেজে ব্যাগ গুছিয়ে নিয়ে বাসার দিকে আসার সময় আম্মু আমার জন্য পিঠা দেয়, সেটা হালকা গরম করে খেয়ে নিলাম আর মেসে তালা মেরে চলে গেলাম কলেজে। কলেজে গিয়ে ক্যাম্পাসের দিকে গেলাম, দেখলাম কেউই আসে নাই, তাই ক্লাসরুমের দিকে যেতে লাগি। ক্লাসরুমের কাছে আসতেই হঠাৎই কেউ একজন আমার হাত ধরে টান মেরে আমাকে টেনে নিয়ে যেতে লাগে আর একটা খালি রুমে নিয়ে দরজা লক করে দেয়। আমি দেখলাম যে আমার হাত টেনে নিয়ে আসে সে আর কেউ না, অরিন। এইসবের মানে কি? অরিন আমার কাছে এসে আমাকে রুমের ভিতরের দেওয়ালের সাথে লাগিয়ে তার দুহাত আমার মাথার দুপাশের বরাবর দেওয়ালে রাখে আর তার মুখ আমার মুখের একদম কাছে নিয়ে আসে, বলতে গেলে 3 ইঞ্চি দূরত্বে আছে। এসব কি করতেছেন আপনি? আই লাভ ইউ। অরিনের কথাটা শুনেই থমকে গেলাম আমি। কি বলতেছেন আপনি? মাথা ঠিক আছে তো আপনার? আই লাভ ইউ। আমি অরিনের চেহারাটা খেয়াল করলাম, তার চোখের নিচে কালি জমে আছে, মানে অরিন কান্না করছিল। কিন্তু কেন? আর অরিনের মাথা কি গেছে নাকি? কি যা তা বলতেছে সে? আপনার মাথা ঘেমে গেছে নাকি? আপনি আমাকে এসব কেন বলতেছেন? আপনি তো আমার সম্পর্কে জানেন, তাহলে আমাকে কেন এসব বলতেছেন? আমি তোমাকে ভালোবাসি, তুমি যেমনটাই হও না কেন, যাই হও না কেন, মোট কথা আমি তোমাকে ভালোবাসি। পারবো না তোমাকে ছাড়া থাকতে, তোমাকে অন্য কারো হতে দেখতে। আরে কান্না করতেছেন কেন? আমার পরিস্থিতি বুঝেন। আমার আপনার যায় না, আপনি হচ্ছে শহরের এমপির মেয়ে আর আমি কিনা একজন ড্রাইভারের ছেলে। তাহলে কি করি বা আপনার সাথে আমার? প্লিজ, হয়তো আপনি আবেগে চলে গেছেন, আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। চুপ করো তুমি, আর একবার নিজেকে তুচ্ছ করে কথা বলবা তো ভালো হবে না বলে দিলাম। আরে আপনি রেগে যাচ্ছেন কেন? আর দেখুন, আমার সাথে আপনার জমে না, আমার সাথে আপনি থাকতে পারবেন না। আমি পারবো অন্তর, অনেক বেশি ভালোবাসি তোমাকে। তোমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে আমার সহ্য হয় না, খুব কষ্ট হয় আমার, এমনকি আশার সাথে থাকতে দেখেও। কিন্তু আশার কথাটা বললে তুমি রেগে যাবা, তাই বলিনি। কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি আর হারাতে পারবো না। যদি তোমাকে না পাই মরেই যাব। তোমাকে প্রতিটা মুহূর্তে পাশে চাই আমি। অন্তর, অনেক ভালোবাসি, ফিরিয়ে দিও না, মরেই যাব আমি তোমাকে না পেলে। সত্যি কি আমাকে ভালোবাসেন? পারবেন সকল পরিস্থিতিতে আমার পাশে থাকতে? নিজের যথাসাধ্য চেষ্টা করব তোমার পাশে থাকার, শুধু আমাকে ফিরিয়ে দিও না। অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে, পারবো না তোমাকে ছাড়া থাকতে। 3টা মাস তোমার সাথে থেকে বুঝতে পারলাম আমি জীবনের গুরুত্ব। তোমার সাথে থেকে তোমার মন মানসিকতা দেখে আমাকে তোমার প্রতি আকর্ষিত করে, আর এখন মন চায় সারা জীবন তোমার সাথে পার করতে। অন্তর প্লিজ, তোমার মনে জায়গা দাও আমাকে, পারবো না তোমাকে ছাড়া থাকতে আমি। শুধু একবার বলো ভালোবাসবে আমাকে। দেখুন, আমার মধ্যে কিছুই নেই, না আছে কোনো হাইফাই কোয়ালিটি। আমি সাধারণ একটা ছেলে। দেখেন, আমাকে কোনো কোয়ালিটি আছে আমার? না আমার জামা কাপড়ের কোয়ালিটি আছে। আর আমাকে আপনার পাশে দেখলে লোকে কি বলবে? এমপি সুন্দরী মেয়ে কোথায় থাকে, একটা খ্যাত ধরে নিয়ে আসলো, আর আপনার বাবাও আমাকে মেনে নিবে না। আর আগের থেকেও আমার উপর রাগ আছে ওনার। আমি চাইলে আমার বাবা তোমাকে মানতে বাধ্য। আর কথা রইল সমাজে, কিসের সমাজ? আমি এই সমাজ মানি না। আর সমাজে কি আমাকে খাওয়ায় নাকি পড়ায়? আমি সমাজের পরোয়া করি না, আমি শুধু তোমাকেই চাই, যে কোনো মূল্যেই হোক। অন্তর, বড্ড ভালোবাসি, খুব ভয় হয় তোমাকে যদি হারিয়ে ফেলি আমি থাকতে পারবো না। আর তুমিই তো বলেছিলে একটা মানুষকে তার পোশাক ও তার বাহিরের দিক দেখে বিবেচনা করা যায় না, তার মন মানসিকতা দেখেই তাকে বিবেচনা করা যায়। তাহলে তোমার ক্ষেত্রে বা কথাটার বিপরীত হবে কেন? আর কথা বাড়াবো না অন্তর, বড্ড ভালোবাসি তোমাকে। আমি দেখলাম অরিন কথাগুলো বলতেই ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগে আর আমার বুকের মধ্যে মাথা লাগিয়ে নেয় আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। মনে হচ্ছে আমি কোথায় চলে যাব আর সে আমাকে ধরে আছে যাতে কোথাও যেতে না পারি। আজ সত্যি আমি অবাক হলাম, কাকে দেখছি আমি? এটা কি সেই অরিন যে কিনা তার বাবার এমপির পাওয়ার দিয়ে অহংকার করে বেড়াতো আর মানুষকে কষ্ট ও কাঁদিয়ে ছাড়তো? কিন্তু আজ সেই কিনা একজনের জন্য নিজের চোখের পানি অজরে ঝরাচ্ছে। আজ অরিনের কাণ্ড দেখে থ হয়ে গেলাম, আর বিশ্বাস করতে পারছি না এটাই সেই একসময়ের এমপির অহংকারী মেয়ে যে কিনা বর্তমানে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। আজ সত্যি অরিনকে দেখে মনে হচ্ছে হয়তো
অনেক বড় কিছুই পেয়ে যাচ্ছি আমি। তাকে পাই আর না পাই সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তার মনের অহংকারটা দূর হলো। আল্লাহ তোমার কাছে লাখো শুক্রিয়া, তুমি অরিনের মনের মধ্যে থাকা অহংকার দূর করে দিলে। অরিন এখনো আমাকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে, তবে সে জানেই না আমার মনে তার জায়গা হয়ে গেছে। আর সেটাও জানে না সে আমার যে পরিচয়টা জানে সেটাও সত্যি না। তবে আমি ওকে এটা সারপ্রাইজ দিব। আজ অরিনের কথাবার্তা গুলো শুনে খুব ভালো লাগলো, আর এই রূপ পরিবর্তন দেখে আমি অরিনের প্রতি ফিদা হয়ে গেলাম। হইছে অনেক কান্নাকাটি করছেন, আর সরেন আমার গায়ের থেকে। আমার গায়ে শার্টটা গেছে, গরিবের উপর অত্যাচার। মারবো একটা, যাও, আমি তোমাকে অনেকগুলো শার্ট প্যান্ট কিনে দিব। এখন বলো না ভালোবাসবে কিনা? যদি না বলি তাহলে? তাহলে আমিও অনেক দূরে হারিয়ে যাব, যেখান থেকে কেউ আমাকে ফিরিয়ে আনতে পারবে না। থাপ্পড় চিনেন? কেন মারবা আমাকে? সমস্যা নেই, মারো, তোমার অধিকার আছে আমাকে মারার। কেন, আপনি কি আমার বিয়ে করা বউ যে আপনার উপর অধিকার খাটাবো আমি? আর সরেন আমার গায়ের থেকে। আগে আমাকে গ্রহণ করো আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলো ভালোবাসি, তবেই থামবো। না হলে আজকে ক্লাসে না গিয়ে এখানে কান্না করতে থাকবো। আপনি আমাকে যেভাবে এই রুমে টেনে আনছেন সেখানে উপস্থিত শহরে আল্লাহ জানে কি ভাবতেছে। বাহিরে চলেন, না হলে তারা ইতিহাস সৃষ্টি করে দিবে। পরে বাহিরে আর শান্তিতে চলাফেরা করতে পারবো না। আগে আমাকে উত্তর দিবে, তবেই বের ছাড়া পাবা, তার আগে না। উত্তর দাও, ভালোবাসবে কিনা? আরে আজব, জোর করে ভালোবাসা আদায় করবেন নাকি? হ্যাঁ, প্রয়োজনে তাই করব। ক্লাসের সময় হয়ে গেছে, আর একটু সময় দেন না। ঠিক আছে, ক্লাসের পর বলবা, তবে উত্তর হ্যাঁ চাইয়েন, না হলে এরপর যা করব পরে আমাকে কিছু বলতে পারবে না। অরিন আমাকে ছেড়ে দেয় আর আমরা দুজনেই রুম থেকে বের হই। অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে, লও ঠেলা, জানি না কি ভাবতেছে তারা। অনেকে দেখি আবার আমাদের দিকে তাকিয়ে হাসতেছে। অরিন দেখি মুচকি মুচকি হাসতেছে, আর আমার হাল খারাপ। কোনো মতে ক্লাসে গিয়ে বসলাম। ক্লাসে বসেই মোবাইলটা বের করে চিপতে লাগলাম, আর তখনই তানভীর আশা ক্লাসে আসে। কিরে, কি করিস? লুঙ্গি ড্যান্স করি, দেখিস না শালা কি করতেছে। অন্তর, তুমি রেগে আছো কেন? কিরে, কি হয়েছে তোর? আর সকলে তোকে আড়াল চোখে দেখতেছে, নাকি তোর পর্দা ফাঁস হয়ে গেছে? পর্দা ফাঁস হয়ে গেছে মানে? কিসের পর্দা ফাঁসের কথা বলতেছো? না তেমন কিছু না, এমনি কথাটা বলছে সে। কি লুকাচ্ছ তোমরা দুজন আমার থেকে? কিছুই না রে। তবে একটা জিনিস বুঝলাম না, সকলে তোকে আর চোখে দেখতেছে কেন? আর বলিস না, আস্তে না আস্তে অরিন কাণ্ড ঘটিয়ে দিল। পরে তাদের সব খুলে বললাম। কি? হ্যাঁ, যা বললাম সবই সত্যি। তো এখন তুই কি অরিনকে গ্রহণ করবি? চিন্তা করতেছি গ্রহণ করব তাকে। অন্তর, মনে রাখিও, আবেগ আর ভালোবাসা দুটোই ভিন্ন। মানলাম সে তোমাকে প্রপোজ করলো, কিন্তু হয়তো সেটা আবেগের বশেও হতে পারে। আগে অরিনকে পরীক্ষা করে দেখো, আর এত তাড়াতাড়ি গ্রহণ করিও না তাকে। আগে দেখো সে তোমাকে ভালোবাসে নাকি তার মনে তোমার জন্য আবেগ কাজ করতেছে। কারণ যতটুকু তার সাথে চলাফেরা করে বুঝলাম, মেয়েটা অনেক আবেগী। না, এটা আবেগ নয়, আশা। অরিনের মধ্যে আমি ভালোবাসা অনুভব করছি। যদি তার মধ্যে আবেগের কাজ করত তাহলে আমি সেটা নিমিষেই বুঝে যেতাম। কারণ ভালোবাসা ও আবেগ বোঝার বুদ্ধিশক্তি আছে আমার। আমার কথাটা শুনে দেখলাম আশা চুপসে গেল, মানে তার মুখ কালো হয়ে গেল, কিন্তু কেন তা বুঝলাম না। দোস্ত, আমারও মনে হয় সে তোকে সত্যি ভালোবাসে, কারণ কিছুদিন যাবত তার মধ্যে তোর প্রতি অন্যরকম আচরণ দেখলাম। আমিও ব্যাপারটা লক্ষ্য করছিলাম। তবে তানভীর, আমি না একটা জিনিস বুঝলাম না। আমি তো দেখতে অতটাও সুন্দর না, তাহলে অরিন কেনই বা আমাকে ভালোবাসবে? মানে কলেজে আমার থেকে আরো হ্যান্ডসাম ও গুড লুকিং ছেলে আছে, ও অভাব নেই, তাহলে আমার পিছেই কেন পড়লো? ব্যাপারটা মাথায় আসলো না আমার। ব্যাপারটা অনেক সহজ, সেটা তোর ব্যবহার ও মন মানসিকতা দেখেই। আসলে তোর ব্যবহার ও তোর আচরণ দেখলে যে কেউই তোর সাথে মিশতে চাইবে। আর শোন দোস্ত, নিজেকে এভাবে তুচ্ছ করে বলবি না, মনে রাখবি আল্লাহর সৃষ্টি কোনোদিনও অসুন্দর হয় না। আর অরিনও মনে হয় তোর সেই দিকগুলো দেখেই তোর প্রতি ভালোবাসা জন্মে যায় তার মনে। দোস্ত, শুধু মুখের চেহারাটা সুন্দর হলেই মানুষ ভালো হয় তা সত্যি নয়, বরং মানুষের ব্যবহার কেমন সেটা দিয়েই মানুষকে তুলনা করা যায়, তার চেহারা দিয়ে না। আমরা কথা বলতেছিলাম, তখনই ক্লাসে স্যার চলে আসে, আর আমরাও সেই টপিক বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দিলাম ও ক্লাস করলাম। ক্লাস শেষ করে আমরা তিনজন ক্লাসরুম থেকে বের হলাম আর হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের দিকে যেতে লাগি। ক্যাম্পাসে আড্ডার জায়গায় বসতেই অরিন উপস্থিত। অরিন ম্যাডাম, আপনার থেকে এই সব আশা করি নাই আমরা।
আমাদের পারমিশন ছাড়াই আমাদের বন্ধুকে প্রপোজ করা, তাও ইমোশনাল ব্ল্যাকমেল করে প্রপোজাল দেন, এটা তো ঠিক না। অন্তর, আমাদের একটু বলতেন ব্যাপারটা, এখন তো আমরা আপনাকে গ্রহণ করতে দিব না। সরি তানভীর, মাফ করে দাও। আসলে তোমাদেরকে বলতেও ভয় পেতাম, যদি তোমরা অন্তরকে বলে দিতে আর সেও যদি আমার থেকে দূরে সরে যেত, কিন্তু এখন চাইলেও দূরে যেতে পারবে না সে। কেডা কইছে আমি চাইলে সু হয়ে যেতে পারি? পা ভেঙে দিব আর একবার এই কথা বললে। এটা কি ছিল? এটা আমার রোমান্টিক ধমক ছিল কলিজা। ওই আমি কলিজা না, আমি অন্তর। জি হ্যাঁ, তুমি অন্তর ঠিকই, তবে আমারই অন্তর। ও মা গো, টুটু লাভ। ছাড় এসব কথা, এখন তানভীর অন্তরকে রাজি করিয়ে দে। যদি অন্তরকে রাজি করিয়ে দিস তাহলে তোকে ট্রিট দিব, যেটা চাইবি ওইটাই খাওয়াবো। অন্তর রাজি হয়ে যা, আমি ট্রিট চাই। শালা 2 নাম্বারই, ট্রিটের কথা শুনেই নিমিষেই দল পরিবর্তন করে দিলি, শালা বেঈমান। তুমি চুপ থাকো আর চলো আমার সাথে, শপিং করতে যাব। অরিন আমাকে টেনে নিয়ে যেতে লাগে। ঠিক তখনই গেট দিয়ে 10টার মতো গাড়ি ভিতরে প্রবেশ করে। গাড়িগুলো দেখে আমি থ হয়ে গেলাম, কারণ এই গাড়িগুলো আমার খুবই পরিচিত, কারণ গাড়িগুলো আমার আব্বুর গাড়ি। গাড়িগুলো দেখেই ক্যাম্পাসের সকলে অবাক হয়ে গেল। আব্বু গাড়ি জানালার গ্লাস নামানো আব্বুকে দেখেই সকলে অবাক চোখে তাকিয়ে আছে। অরিন আব্বুর গাড়ির দিকে হা করে তাকিয়ে আছে, আর তখনই দেখলাম আব্বু গাড়ি জানালা দিয়ে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমি কোনো ভূত। পরে বুঝতে পারলাম আব্বু কেন আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, কারণ অরিন তার 2 হাত দিয়ে আমার একটা হাত জড়িয়ে ধরে আছে। আমি আশেপাশে খেয়াল করলাম কলেজ ক্যাম্পাসের সকলেই আব্বুর গাড়ির দিকে তাকিয়ে আছে, আর অরিনও। কিন্তু আব্বু আমার দিকে তাকিয়ে একটা শয়তানি মুচকি হাসি দিল। লও ঠেলা, আব্বুর হাসি মানে আমার কান্না। দেখলাম গাড়ি সোজা ক্যাম্পাসে থামে, আর সেখানে দেখলাম প্রিন্সিপাল স্যার উপস্থিত। এরই মধ্যে তানভীর আমার কাছে দৌড়ে আসে। তানভীর আমাকে কিছু বলতে যাবে, তখনই আমি তানভীরকে থামিয়ে দিলাম। অন্তর, শফিকুর রহমান আমাদের কলেজে আসছে, চলো ওইদিকে। আপনি যান, আমি আসতেছি। না, তুমিও চলো আমার সাথে। এই তানভীর, তুইও চল। তখনই আমার মোবাইলে কল আসে, দেখলাম আব্বু কল দিছে। আচ্ছা আমি একটু আসতেছি। কই যাও তুমি? একটা ইম্পর্টেন্ট কল আসছে। আমিও সাইডে গেলাম আর কল রিসিভ করলাম। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম সালাম, আমি তো ভালোই আছি। আর তোকে দেখেও তো মনে হচ্ছে ভালো আছিস। মেয়ে নিয়ে ঘোরাঘুরি করছিস, ভালোই তো। আরে আব্বু আর বলিও না, ছদ্মবেশে থাকার পরেও কেমনে যে খ্যাতকে মেয়েরা পছন্দ করলো আল্লাহই জানে। আচ্ছা তুমি হঠাৎ কলেজে আসলো যে, কোনো কাজ আছে? আছে, প্রিন্সিপাল স্যারের সাথে। আর তুইও প্রিন্সিপাল স্যারের রুমে আয়। আচ্ছা আসতেছি বলেই কল কেটে দিলাম। জানি না এখন কি হবে আমার সাথে। আব্বু তো দেখছেই অরিন যেভাবে আমার হাত ধরছিল। না যাই প্রিন্সিপাল স্যারের রুমে, আমি দেখলাম অরিন ও তানভীর ক্যাম্পাসে সেই বিয়ের দিকে চলে গেল। তাই আমিও আস্তে করে অন্য জায়গা দিয়ে আস্তে করে প্রিন্সিপাল স্যারের রুমের দিকে চলে যাই। আর রুমের সামনে দেখি আব্বুর কিছু গার্ড দাঁড়ায় আছে। আমিও তাদের কাছে গেলাম। তারা আমাকে ভালো করেই চিনে, তাই তারা আমাকে জায়গা দিয়ে দেয় প্রিন্সিপাল স্যারের রুমের ভিতরে যাওয়ার। কিন্তু অবশ্যই একটা নিয়ম আছে প্রিন্সিপাল স্যারের রুমে যাওয়ার। মানুষ যত বড় কিছুই হোক না কেন, নিয়ম মেনে চলতেই হবে। আমিও প্রিন্সিপাল স্যারের রুমের সামনে দাঁড়িয়ে দরজায় নক করলাম। স্যার আসতে পারি? কে? ভেতরে আসো। আমিও অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম। দেখলাম আব্বু বসে বসে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে ব্যস্ত। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু বলবা? তাহলে তাড়াতাড়ি বলো। স্যার আমাকে এখানে ডেকে আনা হয়েছে কিছু বলার জন্য। কে ডেকে আনছে তোমাকে? আমি ডেকে আনছি স্যার। সবাই ভালো থাকুন।